আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আলোচনা করব পর্ষদের টেস্ট পেপার থেকে বাঁকুড়া জেলা স্কুলের জিওগ্রাফি থেকে 208 নম্বর পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর এই তোমাদের এই সেটটা 2 নম্বরের কোশ্চেন করে দেওয়ার জন্য অনেক ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছো। তাই এই ভিডিওটি চলো শুরু করা যাক। অবশ্যই কিন্তু খাতা উপর নিয়ে নোট ডাউন করবে। আর এই কোশ্চেনগুলো তোমাদের 208 নম্বর পেজে যে সমস্ত কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো কিন্তু একটু আলাদা রকমের কোশ্চেন। তাই অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো দেখবে। এই কোশ্চেনগুলো কিন্তু থরলি নয়, থরলি যেরকম কোশ্চেন হয় সেগুলোর থেকে একটু আলাদা। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে পর্যায়ন কিভাবে কার্যকরী থাকে। না, পর্যায়ন দুটি প্রক্রিয়ার মাধ্যমে কার্যকরী হয়। এক হচ্ছে অবরোহণ এবং অন্যটি হচ্ছে আরোহণ। এই দুটি প্রক্রিয়ার সম্মিলিত ফলই হলো কিন্তু পর্যায়ন। ভূমিভাগের উঁচু অংশগুলি নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের মাধ্যমে যেমন ধীরে ধীরে নিচু হয়, তেমন পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ক্ষয়ীভূত পদার্থগুলি ভূপৃষ্ঠের নিচু অংশে জমা হয়ে আরোহণ প্রক্রিয়ায় উঁচু হয়ে ওঠে। যতক্ষণ না সমগ্র ভূমিভাগ এইভাবে একই সমতলে আসে ততক্ষণ কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে। এইভাবেই কিন্তু পর্যায়ন কার্যকরী হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে বিন্দু বার কি, অ্যান্সারটা দেখো নদীর বাইরের অংশে বা উত্তল অংশে জলের পরিমাণ ও স্রোত কম থাকে, ফলে ওই অংশে পলি জমে মৃদু ঢালযুক্ত নদীপথ গড়ে ওঠে। এই পাড়ের সঞ্চয়কে কিন্তু বিন্দুবার বলে। উদাহরণ হিসেবে কি বলতে পারি, না অগ্রিদ্বীপের কাছে গঙ্গা নদীতে কিন্তু বহু নদী বাঁধ দেখা যায়। 2 নম্বর কোশ্চেন শিশির ও কুয়াশা অর্ধক্ষেপণ নয় কেন। অ্যান্সার দেখো না, অর্ধক্ষেপণে জলের বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু শিশির কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সারা রাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের ওপর গাছের পাতায় কিন্তু জলবিন্দুর আকারে জমা হয়। এটি কিন্তু অর্ধক্ষেপণ নয়। আর শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয়। তখন কিন্তু ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে কিন্তু ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশার ওপর থেকে উদ্যুক্ত হয় না বলে এটিও কিন্তু অর্ধক্ষেপণ নয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকার কারণ হলো সাধারণত যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় সেখানে কিন্তু উষ্ণ স্রোতের ওপর সৃষ্ট জলীয় বাষ্প শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর সংস্পর্শে এসে জমে যায়। ফলে ওই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। নিউ ফাউন্ডল্যান্ড পাশ দিয়ে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং উত্তর থেকে দক্ষিণে শীতল ল্যাব্রাডর স্রোত বয়ে যায়। এই দুই ভিন্নধর্মী স্রোতের মিলনে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কিন্তু সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে। 3 নম্বর কোশ্চেন বলছে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। না, যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বজ্র পদার্থের সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় বজ্র পদার্থকে ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে কিন্তু বজ্র ব্যবস্থাপনা বলা হয়। অন্যভাবে কিভাবে বলা যায়, না বজ্রের উৎপাদন, নিয়ন্ত্রণ এবং অবশিষ্টাংশের বিলি ব্যবস্থা করার প্রক্রিয়াকে কিন্তু বজ্র ব্যবস্থাপনা বলে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে বজ্রই সম্পদ, এটা কিভাবে। না, বজ্রকে সম্পদ হিসেবে বিবেচনা করা যায় যখন সেই বজ্রকে সঠিকভাবে পরিচালনা করা হয় এবং পুনর্ব্যবহার করা হয়। পুনর্ব্যবহৃত বজ্র থেকে নতুন পণ্য তৈরি করা যায়। বজ্রকে সম্পদে রূপান্তর করার উপায় কীরকম, না বজ্র জল শোধন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিশুদ্ধ জল এবং সার পাওয়া যায়। 2 নম্বর কি বলছে, না বজ্রকে পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা যায়। 4 নম্বর কোশ্চেন খাল সেচের দুটি অসুবিধা উল্লেখ করো। খাল সেচের মাধ্যমে জল সেচের অসুবিধাগুলি কী কী। 1 নম্বর হচ্ছে সীমাবদ্ধ স্থান, না কেবল সমভূমি অঞ্চলেই জলসেচ করা সম্ভব। 2 নম্বর কি, না লবণাক্ততা, এই পদ্ধতিতে অতিরিক্ত জলসেচ করা হয় বলে মাটি অনেক সময় কী হয়, লবণাক্ত হয়ে যায়। 3 নম্বর, না বন্যার সৃষ্টি,
বর্ষাকালে খালের মধ্য দিয়ে অতিরিক্ত জল প্রবাহ অনেক সময় বন্যার সৃষ্টি করে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, ফালি চাষ কাকে বলে? এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। না, জমিতে আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করাকে ফালি চাষ বলে। আর এই ধরনের চাষ পদ্ধতি সাধারণত কি পাহাড়ি বা পার্বত্য এলাকায় দেখা যায়। এটি স্ট্রিপ টিলেজ নামেও কিন্তু পরিচিত। পাহাড়ি ঢালের সরু ফালি আকারে জমিতে এই পদ্ধতিতে চাষ করা হয়। ফালি চাষের বৈশিষ্ট্য কী? না, 1 নম্বর হচ্ছে ফালি চাষে জমিতে সরু লাইনে চাষ করা হয়। 2 নম্বর, ফালি চাষে 2টি বা ততোধিক ফসল একই সাথে কী হয়? চাষ করা হয়। 3 নম্বর, ফালি চাষে ফসলের ঘূর্ণন পদ্ধতি অনুসরণ করা হয়। 5 নম্বর কোশ্চেন কী বলছে? না, সহযোগী শিল্পের সংজ্ঞা দাও। সহযোগী শিল্প কী? না, অনুসারী শিল্পের আরেক নামই হচ্ছে কিন্তু সহযোগী শিল্প। না, অনু কথাটির অর্থ হলো ক্ষুদ্র। একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে। এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে কিন্তু অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়। এই অনুসারী শিল্পের 2টি বৈশিষ্ট্য দিয়েছি। না, অনুসারী শিল্পের অপর নাম হচ্ছে সহযোগী শিল্প। ডাউনস্ট্রিম শিল্প, অনুসারী শিল্পগুলি মূলত হচ্ছে বৃহদায়তন শিল্পের ওপর কিন্তু নির্ভরশীল থাকে। 2 নম্বর কী বলছে? না, অনুসারী শিল্পগুলি কেন্দ্রীয় শিল্পের পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প চারপাশে কিন্তু গড়ে ওঠা ছোট ছোট শিল্প কারখানা। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, মানুষ জমি অনুপাত বলতে কী বোঝো? না, মানুষ জমি অনুপাত বলতে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার সঙ্গে সেখানকার কার্যকরী জমির অনুপাতকে কিন্তু বোঝায়। এটি একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার ঘনত্বকে বোঝায়। 6 নম্বর কোশ্চেন কি? না, প্রচলিত প্রতীক চিহ্ন বলতে কী বোঝো? না, প্রতীক হলো কোনো বস্তু বা বিষয়কে বোঝানোর জন্য ব্যবহৃত চিহ্ন। প্রতীকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সহজে বোঝানো যায় বিভিন্ন বিষয়কে। প্রচলিত প্রতীক চিহ্নের উদাহরণ হিসেবে বলতে পারি বিন্দু, রেখা, রং, বর্ণমালার চিহ্ন, হাইফেন, এগুলো কিন্তু প্রতীক চিহ্নের উদাহরণ। প্রতীকের ব্যবহার কি? না, মানচিত্রে প্রতীক ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট হিসেবে বলতে পারি শহর, রাস্তা, রেলপথের মতো বৈশিষ্ট্যগুলি কি চিত্রিত করতে প্রতীক ব্যবহার করা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর কি? সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর কি? না, আচ্ছা, প্রথমে প্যাসিভ সেন্সরটা আলোচনা করে নিই। প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সরটা কি? না, এই সেন্সরগুলি দিনের বেলায় বস্তুর উপর পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে কি বস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি গঠন করে, যেমন হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা। আর অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সেন্সর কাকে বলা হবে? না, এই সেন্সরগুলি নিজস্ব শক্তি বা আলোর সাহায্যে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে। এটি রাত্রিবেলায় কী করে? না, শক্তির উৎস হিসেবে কাজ করে, যেমন হচ্ছে রাডার। এই ছিল তোমাদের 208 নম্বর কোশ্চেনের সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। অবশ্যই খাতায় নোট ডাউন করবে। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি পেয়ে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আর অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই লাইভ ক্লাস যেটা হয় সেটাতে অ্যাটেন্ড করবে। লাইভ ক্লাসে অ্যাটেন্ড করলে কী হবে? ওইখান থেকে তোমরা কিন্তু এসিকিউ ও এমসিকিউগুলো যেগুলো আলোচনা হয় ওইখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। চলো ফাটিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।